শেষে আমাকে পাগল করে বইবে, মুখ বুঝে মন কত সইবে, ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুঝে মন কত সইবে। এমন লগ্ন পেয়ে কি করে বলো, নিজেকে সরিয়ে আমি রাখবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, ও চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের এই গানটা আমি ডেডিকেট করলাম একমাত্র ফোনদীপকে, যে কিনা পাগলা হয়ে গেছে। সত্যি বলছি, পাগলা হয়ে গেছে। এরকম পাগলা আরও অনেকেই হয়েছে, বুঝতে পেরেছো? আমি দেখতে পাচ্ছি এরকম পাগলা আরও অনেকেই হয়েছে। মানে পুরো পাগলা হাতি খেপেছে, পাগলা ঘোড়া কিন্তু একদম নিজের জায়গায় আছে। হ্যাঁ, হাতিরা সব, হাতির দল সব খেপে বেরিয়ে সব সুর তুলে, সামনের পা তুলে করে এরকম যাকে পারছে তার বুকে পাড়া দেওয়ার চেষ্টা করছে। তো এমত অবস্থায় আমাদের কি করণীয়? আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের কি করণীয়? বন দপ্তরকে খবর দিতে হবে যে পাগলা হাতির দল বেঁধে একেবারে রাস্তায় এসে মানুষের বস্তি নষ্ট করে দিচ্ছে। এদেরকে একদম মোক্ষম ওষুধ দিয়ে এদের পাগলামোকে বন্ধ করে জায়গা মতন পাঠিয়ে দেওয়ার জন্য আবেদন জানাতে পারি, তাই না? তো এই বিষয়টা নিয়ে আমার একটা বিশেষ কিছু করার ইচ্ছে আছে। জানি না ভিডিওটার আগে করব না পরে করব, মানে এই ভিডিওটা পাবলিক করার আগে করব না পরে করব, বাট এই চ্যানেল থেকে করব না, অন্য একটা চ্যানেল থেকে করব, যেই চ্যানেলটা অনেক দিন ধরে ঘুম পাড়িয়ে রেখেছি, স্বপ্নের দেশে রয়েছে, এখন ঘুম ভাঙানোর সময় চলে এসেছে। আচ্ছা, এইরকমই পাগল আরেকজন হয়ে উঠেছে, সে হচ্ছে আমাদের ফোনদীপ। তো ফোনদীপ দানা কন্ট্রোভার্সি ছুটছে, ভিউজ কামাচ্ছে। মানে চ্যানেল এমনভাবে বসে গেছিল, ওই যে কিমা বাড়িতে গিয়ে বলেছে কন্ট্রোভার্সি করছো না কেন? হ্যাঁ, আমাদের পাগলা দিদি বলেছে যত পারো কন্ট্রোভার্সি করো, কিচ্ছু হবে না, কন্ট্রোভার্সি করতে থাকো। ব্যাস, এইবার ফোনদীপ নেমে পড়েছে, ব্যাট নিয়ে 4-6 সমানে মারছে নোংরাভাবে। মানে কি বলবে, যেই দিকে বল গেলে ডিসকোয়ালিফাই সেই দিকে মারছে। হ্যাঁ, 4-6 মারছে। ভাবছে এরকম করে ভবনদী পার হয়ে যাবে। ভবনদী পার হতে গেলে অন্য কাউকে এইরকমভাবে নোংরাভাবে অ্যাটাক করলে পরে হয় না, যেহেতু তোমার ব্লগিং চ্যানেল। তারপরে আবার নিজের বউ, আজকে ছেলের কথা, আজকে ছেলে যে দুধ খায়, সেই দুধ খাওয়ার কথা মনে পড়েছে না ফোনদীপ? আসছি। তো প্রথমে বলি, ফোনদীপ প্রোটেকশন নেওয়ার জন্য আরও একজন নতুন মানুষের সাথে দেখা করতে গেছে। এর আগে তো কম মানুষের সাথে দেখা করলো না ফোনদীপ, বহু মানুষের সাথে এর আগে দেখা করেছে। দেখা করে তাদেরকে স্ট্রং, স্মার্ট, তারা খুব সুন্দরভাবে ফোনদীপকে চালনা করছে, এরকম বুক বাজিয়ে বাজিয়ে বহুবার বলেছে। তারপরে লাস্টে কি হয়েছে? তাদেরকে সরিয়ে দিয়ে তারা যেই পথে চালনা করেছিল সেই পথ থেকে চলে এসেছে, সেই পথ থেকেই সরে এসেছে। তারপরে কি করেছে? যেই কেসগুলো করেছিল নির্লজ্জের মতন, সেই কেসগুলো আবার উঠিয়ে নিয়েছে। ঠিক আছে, মানে এই যে কথায় আছে ভাবিয়া করিও কাজ, আমাদের ফোনদীপ হচ্ছে সবসময় করিয়া ভাবে। এই যে করে টোরে তারপরে ভাবছে ছেলে দুধ খায়, ছেলে দুধ খেত, এখন ভাবছে। তো ফোনদীপ গেছে প্রোটেকশনের জন্য। না, কি প্রোটেকশনের জন্য গেছে? যে তাকে নাকি বিপদে পড়তে পারে, সে বিপদে পড়তে পারে বা তাকে বিপদে ফেলা হতে পারে, সেই জন্যই অগ্রিম প্রোটেকশন নিতে গেছে। মানে ঠিক এরকমই, মানে জ্বর আসার আগেই অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছে, তাতে করে মানে পরে যদি জ্বর না আসে তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে শরীরে যে কী রিয়াকশান আসতে পারে সেটার পরোয়া করে না। ঠিক এরকমই মানে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে এমন হয়েছিল, টাকার উপরে টাকা গেছে, উকিলের উপরে ভরসা হারিয়েছে। উকিলও পেয়েছিল, ভালো মতন মুরগি পেয়েছিল, হালাল করছিল। তারপরে কি করলো? বুঝতে পেরেছে যে না, এটা তো ঠিক হচ্ছে না, এতে তো উল্টে আমারই সব যাবে, আমিই সব দিক দিয়ে ফাঁসবো। হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে না বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, নে যা, তুই তোর মতন থাক, আমি আমার মতন আমার কেসগুলো তুলে নিই। তারপরে কি বলছিল? ছেলেকে আমার কাছে রাখার জন্য আমাকে যদি সবার কাছে হাসির পাত্র হতে হয় তাহলে না হলে হলাম। ওটাকে ছেলেকে রাখার জন্য তুমি হাসির পাত্র হওনি,
ওটা তুমি হয়েছ তোমার অতিরিক্ত প্রতিহিংসা পরায়ণ, অতিরিক্ত হিংস্রতার কারণে তুমি তোমার কেসগুলোকে উইথড্র করে নিতে বাধ্য হয়েছিলে, ঠিক আছে? ওই ছেলেকে শিখণ্ডি করে করে আর কতদিন? ছেলেটাও একসময় বড় হবে, তখন কি হবে? তখন তুই ছেলেটাকে শিখণ্ডি করলে পরে ছেলেটা এসে বলবে, বাবা আন্তাবরি কেন বকছো, কেন আন্তাবরি বলছো, এই সমস্ত ভুলভাল কেন বলছো, হয় এরকম একটা কথা বলবে, আর নতবা তোমার পথেই চলবে, তুমি যেরকম তোমার থেকে বড় কিছু হয়ে দেখাবে, ঠিক আছে? তো প্রোটেকশান নেওয়ার জন্য আগে ভাগেই ছুটে গেছে। যার দ্বারা প্রোটেকশান নেবে উনি কিছুতেই ভিডিওতে মুখ দেখাবেন না। কেন? তুমি তো কোনো নোংরামি করনি, তুমি তো ভালো ব্লগার, তুমি তো মাথা উঁচু করে বুক উঁচু করে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচছো, তোমার গায়ে তো কোনো পরকীয়ার ট্যাগ লাগেনি, তাহলে তোমার চ্যানেলে মুখ দেখানো মানে তার সম্মান বেড়ে যাওয়া? নাকি সে তোমাকে ভালো মতন বুঝতে পেরেছে যে তুমি কি জিনিস, সেই কারণে তোমার ক্যামেরাতে মুখ দেখায়নি? যাই হোক, অনেক কিছুই হতে পারে, অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তবে এখনকার দিনে যারা কোনো কাজ করে, সোশ্যাল ওয়ার্কার বলো বা সেটা পেশাগতই হোক না কেন, যেমন ধরো উকিল বা কোনো পরামর্শদাতা, অ্যাডভাইজার যাকে বলে, তারা যদি হয়, এখন কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানে কি বলবো, পান বিক্রেতা, ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় রেস্টুরেন্ট পর্যন্ত সবাই প্রচার চায়। বড় রেস্টুরেন্ট যারা কর্তা রয়েছে, ওনার রয়েছে, তারা কি করে, বড় বড় ইউটিউবারদের ডাকে, সোশ্যাল মিডিয়াতে যাদের নাম ডাক রয়েছে তাদেরকে ডেকে এনে হায়ার করে, তাদেরকে পয়সা দিয়ে রীতিমতন তাদের নিজেদের প্রচার করে। আর সেখানে ফোনদীপ এমন একজনের সঙ্গে দেখা করতে গেছে, আর ফোনদীপের মতন সৎ ব্যক্তি তার সঙ্গে ক্যামেরা শেয়ার করলো না, এটা যেন কেমন একটা সন্দেহ খটকা লাগলো। আদৌ ফোনদীপ নিজের প্রোটেকশানের দোহাই দিয়ে কার সাথে যে দেখা করতে গেছিল, কার সাথে যে গিয়ে খাওয়া দাওয়া করলো, সেটাই ভাবছি, বুঝতে পারলে তো? মানে গেছে নিশ্চয়ই একা খায়নি, তাকেও তো খাওয়াতে হয়েছে। মানে নির্লজ্জের মতন তো শুধু নিজে খেয়ে আসবে এরকমটা তো হতে পারে না, তাকেও তো খাইয়েছে। কিন্তু তাকে যে খাইয়েছে সেই প্লেটের ছবিটুকু পর্যন্ত নেই, মানে এত ক্লিন। মানে আগের বার ধরা পড়ে গেছিলো তো, ওই যে গেছিলো না কোথায় যেন, ওই যে ফ্রেঞ্চ কাট দাদার বাড়িতে, তখন তো সেই দাদাই সব কিছু ছিল, উঠতে বসতে সব সময় দাদার দাড়ি মনে পড়তো, তাই না? মাঝ রাস্তায় দাদার দাড়ি ধরে কি প্রশংসা, মানে কি বলবো, যখন কাউকে চাটে পুরো সাফ করে দেয়। তো সেই দাদাই তো তখন অন্তপ্রাণ ছিল, দাদা বৌদি ফ্ল্যাটের প্রশংসা, দাদার প্রশংসা, বৌদির প্রশংসা, রান্নার প্রশংসা, সব কিছুর প্রশংসা। তারপরে কি হলো, তারা নাকি ভুল পথে পরিচালনা করছিল। তো তখন তাদের বাড়িতে যাওয়ার পথে একজন মহিলাকে নিয়ে রেস্টুরেন্টে গেছিল, খাওয়া দাওয়া করেছিল, সেটা ধরে ফেলেছিল, প্রত্যেকে ধরে ফেলেছিল। ইভেন ও ধরা পড়ার জন্যই ওইভাবে ভিডিওটা করেছিল, কারণ ও 700 আনার 100 আনা, ঠিক আছে? মানে ফোনদীপ 700 আনার 100 আনা। আর আজকে যার সাথে গেল, খাওয়া দাওয়া করতে গেল, তার টিকি খুঁজে পাওয়া গেল না। সত্যি কি মানে কোনো কিছু প্রোটেকশান নেওয়ার জন্য গেছিল? আচ্ছা, প্রোটেকশান নিতে গেলে কার কাছে যেতে হয়? আমরা তো জানি প্রশাসনের কাছে যেতে হয়। প্রোটেকশান আমরা প্রশাসনের লোকজনের কাছ থেকে নিই, কিন্তু প্রোটেকশান এমন একজনের কাছ থেকে নিতে গেল যেটা তার জুরিডিকশনের মধ্যেই পড়ে না। যেখানে ফোনদীপ গেল সেটা তার জুরিডিকশনের মধ্যেই পড়ে না। কোনো অ্যাডভাইজারই হবে, তাই না? কোনো অ্যাডভাইজারই হবে। ভাই প্রোটেকশনের নাম করে কোথায় অ্যাডভাইস নিতে গেছিলো, কার কাছে অ্যাডভাইস নিতে গেছিলো, সেটা সত্যি বিগ কোয়েশ্চেন মার্ক, তাই না? ফোনদীপ, তুমি যেমন না দেখে মিনার ফ্ল্যাটে মিনার প্রেমিক গিয়ে তোমার নাম করে বা ভাই সেজে ওঠে, তুমি যেমন বলতে পারো, আমরাও তেমন অনুমান করে, আমি তো অনুমান করেই বলছি, মনে হয় হলেও হতে পারে, অন্য কেউ হলেও হতে পারে। এইবার সে জেন্ডারে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, এটা কোনো মানে কি বলবো ম্যাটার করে না। যে কিনা বলে এই যে আমি এইভাবে সেজে নিয়েছি, আমার একটুখানি ডাউট হয়, তার প্রতি আমার একটুখানি ডাউট হয়। ছেলেরা বলে এই যে আমি এইভাবে রেডি হয়েছি, এইভাবে তৈরি হয়েছি। ছেলেরা, আমি বলতে শুনিনি, ছেলেরা বলছে যে এই যে আমি এইভাবে সেজেছি। পোশাক আশাক পরাকে সাজগোজ বলে না, পোশাক আশাক পরাকে আই থিঙ্ক রেডি হওয়া বলে। তৈরি হয়ে গেছে, আমি রেডি টু ওয়্যার, আমি বাইরে যাওয়ার জন্য তৈরি। আর সাজগোজ মনে হয় যে ছোনো পাউডার মাখি না আমরা, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, তারপরে কি যেন বলে ব্লাশ, তারপরে লিপস্টিক, এই সমস্তকে বলে মনে হয় সাজগোজ। তো যাই হোক, ফোনদীপ যার সাথেই গেছে দেখা করতে, এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক যে জ্বর আসার আগে অ্যান্টিবায়োটিক খায় কোন পাগলা অ্যান্টিবায়োটিক খায়।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার আসি সেই বিষয়টা নিয়ে, যেটা কি না না ওটা নিয়ে পরে আসছি, আগে মাঝখানে আসি। নিজে খেলো কি সুন্দর বাবা, ফন্দীপের খাওয়া দাওয়ার কিন্তু ঠাট আছে বলো। হ্যাঁ, বাইরে বেরোলে ও একদম নোলা ঝরিয়ে খেয়ে আসে। সেটা হচ্ছে কি খেলো, মিক্সড ফ্রাইড রাইস উইথ চিকেন, দারুণ, দেখেই মনে হচ্ছিল ফাটাফাটি হয়েছে। আর ছেলের জন্য কি নিয়ে আসলো, চিপস। ছেলেটার চেহারাটা দেখেছো? হ্যাঁ, এই সময় সন্তান মানে বাচ্চা কাচ্চা বড় হবে, তারা লম্বা হবে আর দেহ ভাঙতে থাকবে, কিন্তু কথা হচ্ছে এই যে সারাদিনের যে খাদ্যাভ্যাস, এই যে খাদ্যের ডেলি রুটিন ওদের, তার মধ্যে বাচ্চাটার জন্য প্রত্যেক দিন সুষম আহার বা পৌষ্টিক আহার বলে কোনো কিছু থাকে না, কিচ্ছু থাকে না। এখন তো সকালবেলায় বাচ্চা ছেলেটা কি খেয়ে যাচ্ছে আর টিফিনে কি দেওয়া হচ্ছে সেইটুকু পর্যন্ত আমাদের সাথে শেয়ার করা হয় না। এর আগে যখন প্রথম আমাদের সাথে শেয়ার করেছে, ছুরি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তারপরে এটা খেয়ে যাচ্ছে ওটা খেয়ে যাচ্ছে, এখন তো সেইটুকুও দেখায় না যে বাচ্চাটাকে কি খাইয়ে পাঠাচ্ছে, বাচ্চাটাকে কি টিফিন দিয়ে পাঠাচ্ছে। এইটা কি ওদের ব্লগিংয়ের মধ্যে পড়ে না, দেখানোর মধ্যে পড়ে না? আসলে বাচ্চা যখন স্কুলে যায়, বাবা তখন মনে হয় ঠিক মতন নিজেকে তৈরি করে ক্যামেরাটা ধরতে পারে না, ঠিক মতন ধরতে পারে না, সেই কারণে আমাদের সামনে দেখাতে পারে না। আর প্রত্যেক সময় দুপুরের খাওয়া বলো, রাত্রের খাওয়া বলো, মা আর পুতে খায়, মানে মা আর ছেলে, বাচ্চাটা তো থাকবে সবসময় সব জায়গায়। বাপ কই ফন্দীপ? বাপ মানে বাবা, বাবাকে তো আমরা বাপ বলি, যেমন বাপের বাড়ি বলি, তার মানে বাপ এর বাড়ি। তো বাপ কই ফন্দীপ? বাপটারে তো দেখি না। হ্যাঁ, বাপের জন্য তো একটা কাঠের খাটও জুটলো না, চাইয়ে চিনতে মানুষের কাছ থেকে নিজের শোয়ার জন্য বক্স কাঠ, হ্যাঁ কাঠের বক্স কাঠ। মা যেই মেয়েকে লালন পালনের থেকে একেবারে হাত তুলে নিল, সেই মেয়ের দেওয়া খাটে মা ঘুমাচ্ছে। হ্যাঁ, আর বাবার জন্য স্টিলের খাট, কুইন সাইজ কিং সাইজ বেড, এই স্টিলের যে খাটগুলো হয় তা, সেগুলো আমি যদি খুব ভুল না হই 15,000 টাকা মধ্যে ভালো খাট হয়ে যায়। আমি যদি খুব ভুল না হই, আমি যদি ভুল হই তাহলে অবশ্যই তোমরা তো আছোই আমাকে গাইড করার জন্য। তো সেখানটায় একজন শোয়ার বেড বাবার জন্য কিনেছে। তো সেই বেডটার দাম কত হতে পারে? ঊর্ধ্বে 8 থেকে 10,000 টাকার মধ্যে হয়ে গেছে। বাবার জন্য এর থেকে আর বেশি কি, তাই না? বাবা তো এর থেকে আর বেশি কি, মাকে বেশ ভালো করে কেয়ার করে রাখতে হবে, তাই না? মা ভালো কেয়ার করে রাখতে হবে আর নিজেকে কেয়ার করতে হবে। বাবা ওই আছে পড়ে থাক, এতদিন তো ওই ভূতের বাড়িটার মধ্যে পড়ে থাকতো, এখন তো তাও একটা রুম খালি হয়েছে, এক্সট্রা হয়েছে, সেই এক্সট্রা রুমটা বাবাকে দিয়ে দিয়েছি। আচ্ছা ফন্দীপ, এই যে তুমি যে এক্সপ্লানেশন দিয়েছিলে যে বাবা কেন ওই ঘরে শোয়, ওই লোহালক্কর স্টোর রুম, ওই স্টোর রুমের ঘরে কেন শোয়? কারণ ঘর কখনো খালি রাখতে নেই, ভূতের ঘর হয়ে যায়। আচ্ছা, এখন যে এই ঘরে তোমার বাবা শোবে, তাহলে এখন ওই ঘরটা কি ভূতের ঘরে রূপান্তরিত হবে না? ওই ঘরে তো আর ঢুকতে পারবে না, গেলেই তো ভূতে ব্রহ্মদত্তী ঘাড় মোটকে দেবে। এরা এদের নিজেদের এক্সপ্লানেশনে ফেসে যায়, প্রত্যেকবার ফেসে যায়। এখন কত সুন্দর এই মানে যেই ঘরে ওরা থাকতো সেই ঘরে এনে দিয়েছে, মানে বাবার জন্য হচ্ছে পরিত্যক্ত জিনিসগুলো হচ্ছে বাবার জন্য, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে বাচ্চার জন্য নিয়ে এসেছে কি চিপস, একটা ভালো জিনিসও তো নিয়ে আসতে পারতো, একটা ভালো জিনিস যেটা কিনা তৈরি করে খাওয়ানো যাবে। ওই যে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়াতে বলে যা যেই ফ্যাসাদে পড়েছিল যে কেন বলতে গেলাম ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ব্যাস দর্শক এত বলেছে যাতে করে 2 দিন চিকেনের স্যুপ করে খাইয়েছিল, ব্যাস ওই 2 দিনেই ছেলের ইমিউনিটি পাওয়ার সারা জীবনের মতন ইনপুট করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওই জন্য আর লাগে না, ছেলের জন্য আলাদা করে কোনো কিছু লাগে না। ওই তো বাইরে যাব, ছেলের জন্য আসার সময় একটা বাদামের প্যাকেট নিয়ে আসবো, ব্যাস বাচ্চা তো খুশি হয়ে যাবে। একটা চিপসের প্যাকেট নিয়ে আসবো যেটা কিনা প্রচণ্ড পরিমাণে আনহেলদি, সেটা নিয়ে আসবো, ব্যাস বাচ্চা খুশি হয়ে যাবে, তাই না? আর নিজে কি গিলে আসবো? ওই তো দেখলামই তো, নিজে কি গিলে আসবো। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রের, তারপরে কি বলতে বসেছে, মন কি বাত। এখন তো মন কি বাতে বউয়ের পিণ্ডি একদম আলুর ভর্তা করে চটকাচ্ছে, একদম চটকাচ্ছে। আসলে জ্বালাটা কোথায় জানো তো? আর কত রাত একা থাকবো। ফন্দীপের এই যে জ্বালা, যেটা কিনা ফন্দীপের দিদি বারবার করে বলে, মানে পাতানো দিদি বারবার করে বলে, 11টা মাস একটা পুরুষ মানুষ কি করে রয়েছে, কি করে থাকছে, কি করে নিজেকে কন্ট্রোল করে রাখছে। এখন ফন্দীপের মুখ থেকেও সেই সেম কথা বেরোচ্ছে।
ভালো থাকবে না? খুশিতে থাকবে না? সবই তো রয়েছে, সংসার করছে, এখান থেকে বেরিয়ে কি আর চুপচাপ রয়েছে? চুপচাপ তো আর থাকেনি। দিব্য সংসার করছে, বলতে পারছে না যে শারীরিক চাহিদা মেটাচ্ছে, এটা বলতে পারছে না কেন? এইটুকু বলতে অসুবিধা কি আছে? শারীরিক চাহিদা মেটাচ্ছে, হয়ে গেল না। এটার মধ্যে কোনো কথায় গণ্ডগোল আছে, সেন্টেন্সে কোনো গণ্ডগোল আছে না, এটা অন্যায্য কোনো কথা না, এটা হচ্ছে কোনো ক্রাইম। তো বলতে কি দোষ? যেটা তুমি বোঝাতে চাইছো যে সংসার করছে, সংসার যে কোথায় করছে সেটা তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। এখন তো মিনা রেগুলার ভিডিও দিচ্ছে, রেগুলার ভিডিওতে সে তার বাপের বাড়িতেই রয়েছে, বাপের বাড়ির লোকজনগুলিকেই দেখা যাচ্ছে, আর তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এই যে তুমি বলছো যে সংসার তো করছে, আরেকজনের সঙ্গে সংসার তো করছে, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? তুমি কি মিন করতে চাইছো বন্দীপ? তোমার যদি খুব অসুবিধা হয় তুমিও নিজের ব্যবস্থা নিজে করতেই পারো। তোমার দিদিরা তো রয়েছে, তোমাকে তারা উদলা হয়ে গিয়ে তোমাকে ঢেকে প্রোটেক্ট করবে। যে একটা পুরুষ মানুষ, হ্যাঁ, একটা পুরুষ মানুষ 11 মাস ধরে নিজেকে কন্ট্রোল করেছে, আর কতদিন কন্ট্রোল করবে? করেই ফেলেছে। তো তুমি করতে পারো, তোমাকে ঢাকা দেওয়ার জন্য অনেক দিদিরা রয়েছে, নিজেদের আঁচল খুলে দিয়ে তোমার মান সম্মান রক্ষা করবে, এবং তোমার এই যে চাহিদা আর চাহিদা মেটানোটাকে একদম লিগাল বলে প্রতিপন্ন করে দেবে। ঠিক আছে, লিগাল বলে প্রতিপন্ন করে দেবে। খালি বলছে মেটাচ্ছে, ওই করছে, সেই করছে, তুমিও করো না ভাই, তোমাকে কে বারণ করেছে? করেছো তো, চেষ্টা তো কম করনি, তাই না? আমরাও তো এরকম, আমাদের কাছে চাক্ষুষ প্রমাণ এসেছে। তুমি কতবার তাকে ফোন করতে দিনে, তোমার তরফ থেকেই তার কাছে ফোন যেত, হোয়াটসঅ্যাপের কথোপকথন, তাকে ছবি তুলে তুলে পাঠানো, তুমি কি করছো, বেশিরভাগ ছবি তো এরকমভাবে। ভিক্টরি, কিসে যে ভিক্টরি পেয়েছো সেটাই এটার মানে জানো তো? ভি, আর ভি ফর ভিক্টরি মানে জানো? জিত। কি কি কোন যুদ্ধে জয়লাভ করে তুমি এরকম করে ছবি তুলে পাঠাতে মেয়েদেরকে? তাও বিবাহিত মেয়েদেরকে না, বিবাহিত মহিলাদেরকে পাঠাতে। তুমি বুঝি কিচ্ছু করনি? তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা, দিন নেই রাত নেই, তুমি কথা বলনি? আমরাও তো শুনেছি এই যে তুমি যার একজন বউকে যার কিনা বাচ্চা ছেলে আছে, তার সাথে তুমি প্রেম পীড়িতের গল্প করনি, তার সাথে তুমি দেখা করনি, তার সাথে তুমি ইন্টুকুলুকুলু করনি, হ্যাঁ করনি। এবার তার সাথেই তুমি ফাঁস করে দিয়েছো এক যোগা টিচারের সাথেও তোমার যোগাযোগ আছে। তারপরে এই যে জয় বজরংবলী, যার মারফত তুমি বজরংবলীর প্রতি তুমি একেবারে ভক্তি নিবেদন করেছো, সেটা কার মারফত ইন্সপায়ার্ড হয়েছো সেটাও কিন্তু আমাদের জানা আছে। ঠিক আছে, তো নিজেকে সাধু পুরুষ সাজিও না, নিজেকে সাধু পুরুষ সাজিও না। এই সমাজে বসবাস করছো, সমাজে তোমার সাপোর্টারও যেমন আছে, ঠিক তেমনি তোমার এই যে চরম প্রতিহিংসা পরায়ণ রূপ, তোমার এই যে হিংস্র রূপ, সেটা দেখে তোমার পাশ থেকে কিছু মানুষ এমনও আছে যারা সরেও যাবে, এবং তারা রিয়েলাইজ করতে পারছে অলরেডি যে তুমি কতটা ভয়ানক স্বভাবের মানুষ, তুমি কতখানি ভয়ানক স্বভাবের মানুষ। হ্যাঁ, তো তুমি কি বলছো যে প্রোটেকশন নিচ্ছ। আচ্ছা, তুমি কিসের থেকে প্রোটেকশন নিতে চাইছো? তুমি বলছো যে কোনো সময় যদি আমি ফেসে যাই, কেন তুমি ফাঁসবে? কেন, কিসের জন্য ফাঁসবে তুমি? মিনা যদি ওখানে কোনো উল্টোপাল্টা কাজ করে তার দায় অনলি মিনার উপরেই থাকবে, তোমার উপরে থাকবে না। আর তুমি যেটা ব্যবহার করার জন্য বারবার বাধা দিচ্ছ, সেই আইনটা, সেই অধিকারটা আইন ওকে দিয়েছে, তুমি সেই অধিকার কেড়ে নেওয়ার কেউ না। বারবার তুমি কেন খিল্লি উড়াও নিজের? একবার বলো তোমার বউটা তোমার নিজের বউ না, মানে তুমি নিজে বলেছো যে তোমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার বউয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল, পরে বুঝতে পারো যে এই কেসটা যে আমি করেছি তাতে করে আমার নিজের ধ্বংস হওয়ার প্রবণতাটা বেশি রয়েছে, এবং আমারই ধ্বংস হওয়ার প্রবণতা রয়েছে, যে তাহলে আমি সব কিছু জেনে শুনে 5 বছর ধরে অন্যের বউয়ের সাথে সংসার করেছি, তার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছি, এবং আমাদের যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা অবৈধ। যেই তোমাকে এই বুদ্ধিগুলো দিল আস্তে আস্তে কেউ হয়তো, তখন তুমি কি করলে? ধীরে 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 নিজেকে গুটিয়ে নিলে, পুনরায় তুমি সেই কাজ করছো, সেই কথাগুলো বলছো। যেই অধিকার তোমার বউকে আইন দিয়েছে, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার তুমি কে? কে তুমি? যে তুমি যে বলছো তোমার বউ কেন তোমার প্রমাণপত্র দেখাবে, তোমার প্রমাণপত্র কেন দেখালো? সেই রাইটটা আইন ওকে এখনও দিয়ে রেখেছে। যতদিন না পর্যন্ত ডিভোর্স হচ্ছে ততদিন পর্যন্ত তুমি চাও বা না চাও, মিনা চাক বা না চাক, তুমি ওর গার্জিয়ান, তুমি ওর গার্জিয়ান মানে স্বামী। তো তোমার প্রমাণপত্র তো তাকে দেখাতেই হবে, কিচ্ছু করার নেই।
এটা করতে তুমি তাকে বাধা দিতে পারো না কোনোভাবেই। সে তুমি যতই প্রোটেকশন নাও না কেন, হ্যাঁ, যতই প্রোটেকশন নাও না কেন, অগত্যা ওকে দেখাতে হবে। আর হ্যাঁ, ডিভোর্সের বিষয়, এই যে তুমি বললে না, তোকে ডিভোর্স কে দেবে রে, তোকে ডিভোর্স কে দেবে, তুই তো ডিভোর্স চেয়েছিলি। হ্যাঁ, ও ডিভোর্স চেয়েছিল, ঠিক তেমনি তুমিও ওর নামে নালিটি কেস ফাইল করেছিলে, ঠিক আছে? তা তুমি যদি একটা কেস করে উইথড্র করে নিয়েও তারপরে বুক বাজিয়ে বলতে পারো তুমি সৎ, আর ও নিজের ছেলেকে পাওয়ার জন্য এখন যদি ডিভোর্সটাকে বলে যে হ্যাঁ আমি একসময় ডিভোর্স চেয়েছিলাম, আমি আর এখন ডিভোর্স চাই না, তাতে করে তুমি আর ও দুজনে তো সমানই হয়ে গেলে। কিন্তু মিনা তো কখনো তোমাকে একবারের জন্য খিল্লি উড়ায়নি যে আমার নামে কেস করেছিল, আবার কেস তুলে নিয়েছে। হ্যাঁ, কি খেলো একদম, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, আমাকে ফাঁসাবি, উল্টে তুই সমাজের কাছে খিল্লির পাত্র হয়ে গেলি। একটা বারের জন্য তো বলেনি তো। কিন্তু তুমি প্রত্যেক মুহূর্তে কোনো স্কোপ ছাড়ো না, উল্টে জোর করে খিল্লি উড়াও, উল্টে জোর করে খিল্লি উড়াও। তুমিও তো চেয়েছিলে ওকে নানান রকমভাবে ফ্যাসাতে ফেলতে, ধ্বংস করতে। সেখানে ও তো শুধু ডিভোর্স চেয়ে পুনরায় বলেছে কি না এখন আমার ডিভোর্স চাই না। তো এখানে ওর খিল্লি উড়ানোর মতন তো, ওকে খিল্লি উড়ানোর মতন তো কিছু নেই। ও কি বলেছে যে আমি আগে ডিভোর্স চেয়েছিলাম, এখন আমি ডিভোর্স চাই না। ও তো বলেনি যে তোমাকে ও ডিভোর্স দেবে না, তুমি ডিভোর্স চাইছো, তোমাকে ডিভোর্স দেবে না। ও তো একবারের জন্য বলেনি। ও তো নিজেই বলেছে যে আমি যেই চাহিদাটা আমার ছিল সেই চাহিদাটা এখন আমার নেই, এখন আমার একটাই প্রায়োরিটি এবং একটাই আমার টার্গেট, সেটা হচ্ছে ছেলেকে আমার কাছে আনা। তুমি কেন যেচে যেচে নিজেকে ভিকটিম সাজাচ্ছ? কেন যেচে যেচে বলছো, বোঝাতে চাইছো মানুষকে যে আমি ডিভোর্স চেয়েছি না তুই ডিভোর্স চেয়েছিস? আমরা সবাই জানি যে ওই ডিভোর্স চেয়েছে, তুমি চাওনি, তুমি আলাদাভাবে ওকে জব্দ করতে গেছিলে। তোমার দুর্ভাগ্যবশত তুমি সেই জায়গার থেকে নিজের ভুল বুঝতে পেরে, যে তুমি নিজে কত দূর ফেসে যাচ্ছিলে, সেখান থেকে তুমি ফিরে এসেছো। তুমি নিজে ভালো না, জানো তো ফন্দীপ, তুমি নিজে একদম ভালো ছেলে নও, একটুও ভালো ছেলে না। যা দেখতে পাচ্ছি তুমি হচ্ছে সত্যি সত্যি খুব খারাপ মানসিকতার একটা ছেলে, ভীষণ খারাপ মানসিকতার একটা ছেলে। ও দোষ করেছে, ও ভুল করেছে, দোষ করেছে, কিন্তু তুমি সেই দোষটাকে জিইয়ে রেখে রেখে নিজেকে সৎ সাজাতে না তুমি ভিলেনে পরিণত হয়ে যাচ্ছ তুমি দিনের পর দিন। ওই মেয়েটা, তুমি বলছো ওর ভিডিওতে কন্ট্রোভার্সি ছাড়ার কিচ্ছু নেই। একটা মানুষকে দিনের পর দিন যদি বিভিন্ন মিথ্যা অ্যালিগেশনে জর্জরিত করা হয়, সেই বিষয়টা নিয়ে যদি সে তার ভিডিওতে চিপকায়, সেটা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তোমাকে দেখো কি অসহায় তুমি, কি করুণ দশা তোমার বউকে নিয়ে না বললে তোমার ভিউজ হয় না, কিন্তু তোমার বউয়ের তোমাকে নিয়ে না বললেও তোমার থেকে বেশি ভিউজ হয়। তো করুণ দশা তো তোমার, তুমি হচ্ছ দয়ার পাত্র। ডিভোর্স দেয়নি বলেই তুমি এখনও তোমার বউয়ের পিণ্ডি চটকাতে পারছো আর ভিউজ কামাতে পারছো। যদি ডিভোর্স দিয়ে দিত না, তাহলে পরে এই ভিউজটাও তুমি কামাতে পারতে না। নতুবা তুমি বলতে কাকে নিয়ে বলে ভিউজ কামাতে। তো দয়ার পাত্র তুমি হয়ে রয়েছো, দয়া দাক্ষিণ্যের পাত্র তুমি হয়ে রয়েছো। তুমি বলছো ওর ভিডিও কেউ হয়তো হ্যান্ডেল করে দেয়, কেন? ওর কি আঙুল নেই? ও কি পড়াশোনা জানে না? তোমার থেকে তো বেশি পড়াশোনা করেছে, তা ও জানে না যে কিভাবে ভিডিও এডিট করতে হয়? কেন মনে হয় তোমার যে একটা মানুষ সব সময় পরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে? কেন তোমার মনে হয়? কেন মনে হয় না যে একটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে? সেখানেই তো তোমার জ্বালা, তোমাদের প্রত্যেকের জ্বালা, যে ও পয়সা ইনকাম করে তোমার পরিচয় ছাড়া জিরো থেকে শুরু করে নিজেকে দেখিয়ে আজকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তোমার থেকে তার ভিউজ বেশি হয়। আর কি করলো? সে নিজের শখ মেটানোর জন্য আইফোন নিল, এখন একটা ফ্ল্যাট নিয়েছে। গাত্রদাহ তো হবেই, বুঝি তোমার গাত্রদাহ হওয়ার কারণ খুব বুঝি, যে তুমি ভাবতে পারোনি যে ও মাথা তুলে দাঁড়াবে আর নিজের জন্য একটা বাসস্থানও ঠিক করে ফেলবে। তোমার এই গাত্রদাহের কারণ অবশ্যই আছে, তুমি কোনোদিনও কল্পনাও করতে পারো না। তোমাদের মতন কিছু মেন্টালিটির মানুষ আছে যারা কিনা তোমরা কল্পনা করতে পারো না যে মেয়েরা বা মহিলারাও কিছু করতে পারে নিজের দমে, পুরুষের সাহায্য ছাড়া। তোমার দেখো, কখনো দিদির সাহায্য, মানে কখনো দিদির ঘাড়ে পা রেখে ভিউজ, কখনো বউয়ের ঘাড়ে পা রেখে ভিউজ, কখনো তো আবার আমাদের ঘাড়ে পা রেখেও ভিউজ কামাও। কি আছে তোমার? কিচ্ছু নেই।
এবার আসি মেন টপিকে, সেটা হচ্ছে বাচ্চা। বললে বাচ্চা যখন বেরিয়ে গেছিলি তখন মনে পড়েনি যে বাচ্চাটা দুধ খায়, একটা দুধের শিশুকে ফেলে রেখে বেরিয়ে গেছিলিস? তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তোমার বউটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিল, দোষ করেছিল, কিন্তু সেই দোষটা কি এতটাই দোষ যে তাকে বারবার বলা হচ্ছিল যে তোকে তো মরে যেতে হবে, তোর তো ফাঁসি দেওয়া ছাড়া, তোর তো নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা কিন্তু সেই কথা শুনেছি যে তুমি বারবার ফোর্স করছিলে ওকে যাতে করে ও নিজেকে শেষ করে দেয়। তুমি যেই বুঝতে পারলে যে ও তো নিজেকে শেষ করবে না, তখন ওকে তাড়িয়ে দেওয়াটাই একমাত্র পথ দেখলে, আর তাকে এমনভাবে অত্যাচার করলে। আর সেই অত্যাচার কিন্তু আমরা সচক্ষে না দেখলেও তার অডিও ক্লিপ আমরা শুনেছি ওই কথোপকথনে, যে মিনা চিৎকার করছিল আর বলছিল আমার গায়ে হাত তুললি, আমি থানায় জানাবো। তখন তুমি কি বলছিলে ফোনদীপ? যা, যেখানে পারিস জানাস গে, যা যেখানে পারিস যা জানা। তো যেই জানাতে গেল অমনি তোমরা কি হয়ে গেলে? বাড়ি ছাড়া হয়ে গেলে। আর তুমি কিছু দালাল পুষে রেখেছো, তারা কি বলছে? পুলিশের বিষয়, একটা সাধারণ মানুষ যারা কিনা কোনোদিনও পুলিশের চত্বরে যায়নি, থানায় কোনো সময় যায়নি, তাদেরকে যদি ফোন করে তাহলে তারা সত্যি সত্যি অবভিয়াসলি ভয় পেয়ে তারা তো গা ঢাকা দেবেই। অথচ আমরা শুনেছি আরও এক সত্যি গল্প, তাই না? সত্য গল্প, যেখানে তোমাকে পুরো পরিষ্কার তোমার বউ বলছে যে পুলিশের কাছে যাব, আর তুমি বলছো যেখানে পারিস যা, যেখানে পারিস যা। আর তোমার টর্চার করার সময় তোমার বউয়ের চিৎকারও, গলার আওয়াজও আমরা শুনতে পেয়েছি। তাহলে যেটা তোমাদের কথোপকথন থেকে জাহির হয় সেটা সত্যি, না তুমি যাদেরকে পুষে রেখেছো তারা সত্যি কথা বলছে? ছেলের মুখের থেকে দুধ কেড়ে নেওয়ার পেছনে মিনার যদি দোষ থাকে, 50% দায় তোমারও আছে। 50% দোষের ভাগিদার তুমিও তোমাদের সম্পর্কটাকে একটা চান্স না দিয়ে, যে যারা বলে না যে কেন চান্স দেবে না, ছেলের দায়টা কি শুধু একার মিনার ছিল? তোমারও তো ছিল। মানুষ এরকম কত মনোমালিন্য হয়, কত সংসারে অশান্তি হয়, বাচ্চার দিকে তাকিয়ে তারপরে সব কিছু ঠিক করে নেয় মানুষ। সেখানে তো তোমার বউ তখনও পর্যন্ত পবিত্র ছিল, বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত তো বলতে পারবে না যে তোমার স্ত্রী অন্য কারোর সাথে সহবাস করে এসেছে, বলতে পারবে না তো। তাহলে ভুলটা কি এতটাই মারাত্মক ছিল যেখানে কিনা ওকে বাধ্য করেছ যাতে করে ও বাড়ি থেকে নোরা হাতে নিয়ে তারপরে জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়? ও তো বলছিল যে আমার ভুল হয়ে গেছে, বলছি তো ভুল হয়ে গেছে, তুমি একটু শান্ত হও, বলছিল তো। তুমি কেন তাকে সুযোগ দাওনি? তখন ছেলে যে তোমার ব্রেস্ট ফিড করে, বুকের দুধ খায় মায়ের, তখন তোমার মনে পড়েনি? ছেলেকে শিখণ্ডি করে আর কতদিন ফোনদীপ? গ্রো আপ, বি এ ম্যান। পুরুষ হয়েছে তো পুরুষোচিত আচরণ করো। সব সময় এর ঘাড়ে তার ঘাড়ে একে শিখণ্ডি করে ওকে শিখণ্ডি করে ছেলেকে সামনে রেখে, এগুলো না একটা পুরুষকে মানায় না, একটা বাবাকে মানায় না। বাবা মা মুখের কথা না, যারা হয়েছে তারা জানে সন্তান সামলাতে গিয়ে বাবা মাকে হিমশিম খেতে হয়। আর সেখানে সন্তানকে শিখণ্ডি করে যা নোংরামো শুরু করেছো, সত্যি তুমি মানুষ না আমি মানুষ ভাবতে অবাক লাগে যে কে মানুষ, উত্তর খুঁজে পাই না। কিভাবে ওই বাচ্চার মাকে, যেই বাচ্চার খাওয়ার কথা বলছো যে মুখের থেকে বুকের দুধ ছিনিয়ে নিয়ে চলে গেছে, সেই বাচ্চার ভবিষ্যৎ কিন্তু এই যে তুমি স্পয়েল করছো, প্রত্যেকটা দিন স্পয়েল করছো ভিউজ কামানোর জন্য, পয়সা ইনকাম করার জন্য, কিছু মানে কি বলবো নরখাদক টাইপের ভিউয়ার্সদেরকে মানসিক শান্তি দেওয়ার জন্য তুমি এত নোংরামি করছো, এত টান জঘন্য নোংরামোতে নেমেছো না, এতে করে তোমার বাচ্চার ভবিষ্যৎ আরও স্পয়েল হচ্ছে। যতটা না তার থেকে বেশি বাড়িয়ে ছাড়িয়ে বলছো। দেখেছো ওই ফ্ল্যাটে তোমার বউ তার প্রেমিককে নিয়ে উঠেছে, দেখেছো? কেন বলছো? তুমি তো সৎ, তাহলে না দেখা কথাগুলো তুমি কেন বলছো? লজ্জা করে না এইভাবে একজনের নামে? ছেড়ে দাও তোমার বউ, ভাবো অন্য কেউ, রাস্তার একটা মেয়ে, তার নামে এইভাবে বলতে তোমার লজ্জা করছে না? তোমার বিবেক বোধে আটকায় না তোমার বিবেক বোধে যে আমি তো দেখছি না, আমি কেন বলছি? বা আমার ছেলে যখন বড় হয়ে জিজ্ঞাসা করবে তুমি কি ভাবছো ফোনদীপ, তোমার ছেলে সব কিছু জানার পরে, বড় হয়ে সব কিছু বোঝার পরে সবসময় তোমাকেই ভালো বলবে আর মাকেই ঘৃণার চোখে দেখবে? না,
কখনো না। একটু 19 থেকে 20 হবে, ছেলে যখন বড় হবে নিজের মত মতন চলার চেষ্টা করবে, সেখানে যখন তুমি বাদ সাধতে যাবে না, তখন ঠিক ফিরে তোমার ছেলে তোমাকে বলবে যে তোমার এই স্বভাবের জন্যই মা চলে গেছে। মিলিয়ে নিও। হয়তো ইউটিউব তখন নাও থাকতে পারে, হয়তো আমিও বা না থাকতে পারি। এই কথাটা মাথায় রেখো। তোমার ছেলেও যখন তার মতের বিরুদ্ধে তুমি যাবে না, তখন তোমাকেই দোষারোপগুলো করবে যে তোমার দোষের জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল। যদি তোমার কাছে ছেলে থাকে তো, যদি থাকে তো। তো বন্ধুরা, গতকালকে আমি ফন্দীপ মিনা রিলেটেড যেই ভিডিওটা ফন্দীপের ভিডিওর উপরে বেস করে বানিয়েছিলাম, সেখানে তোমাদের প্রচুর পরিমাণে আমি অডিয়েন্স সাপোর্ট, ডিউরেশন প্রচুর পরিমাণে কামিয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমার এই ধরনের ভিডিওগুলো, এই টাইপের কথাবার্তা, যুক্তিসঙ্গত কথাবার্তা ভদ্রভাবে তোমাদের খুব পছন্দ হচ্ছে। তো তোমরা এইভাবে সাপোর্ট করো, যাতে করে আমি এইভাবে সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট মিস না করে তোমাদের সামনে তুলে ধরতে পারি। কালকে আমি দেখেছি আমার একটা পয়েন্টও মিস করিনি, আর আজকেও আমার মনে হচ্ছে যে আমি একটা পয়েন্টও মিস করিনি মনে হয়। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।